এই ভিডিওতে আমি আলোচনা করব ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার 4 সেটা আপনারা কেমনভাবে ফিল আপ করবেন সেই বিষয়টি নিয়ে, এবং এই ফর্মটা কারা ফিল আপ করবে সেটাও আলোচনা করা হবে। তো বলে রাখি যে এসআইআর এর দুটি ফর্ম, একটা হচ্ছে অ্যানেক্সার 3 যেটা হচ্ছে এনুমেরেশন ফর্ম, আর এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম। তো এনুমেরেশন ফর্মটা হচ্ছে যে যাদের নাম 2025-এর ভোটার লিস্টে রয়েছে তাদের প্রত্যেকের নামে কিন্তু ওই অ্যানেক্সার 3 যে ফর্ম সেটা একদম প্রিন্টেড, তার কিছুটা অংশ একদম প্রিন্ট করা অবস্থায় আসবে প্রত্যেকটা ভোটারের কাছে। আর এই যে অ্যানেক্সার 4 যেটা, এই ফর্মটা ফিল আপ করতে হবে কাদেরকে? এই ফর্মটা ফিল আপ করবে যাদের নাম ভোটার তালিকায় নেই কিন্তু তারা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করছেন 6 নম্বর ফর্মে। তারা এই ডিক্লারেশন ফর্মটা 6 নম্বর ফর্মের সঙ্গে দেবে। সেই সঙ্গে আরও কারা দেবেন? যারা অন্য রাজ্য থেকে ট্রান্সফার হয়ে এই রাজ্যে আসছে, অর্থাৎ অন্য রাজ্যে তাদের ভোটার লিস্টে নাম আছে, এই রাজ্যে ট্রান্সফার করে আসছে, তাদেরও কিন্তু 8 নম্বর ফর্মের সঙ্গে এই অ্যানেক্সার 4 দিতে হবে। তাহলে অ্যানেক্সার 4 কাদের লাগবে? প্রথমত যারা নতুনভাবে 6 নম্বর ফর্মে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করছে তাদের জন্য, আর অন্য রাজ্য থেকে যারা ট্রান্সফার হয়ে আসছে তাদের ফর্মটা হবে 8 নম্বর ফর্ম। সেই 8 নম্বর ফর্মের সঙ্গে কিন্তু এই অ্যানেক্সার 4 এখন থেকে দিতে হবে, অর্থাৎ অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস লাগে তার সঙ্গে এটা কিন্তু অতিরিক্ত দিতে হবে। তো এই যে অ্যানেক্সার 4 এইটা কেন এসআইআর এর সঙ্গে বলা হচ্ছে? এটা বলার কারণ হলো যে এখন আমাদের যে এসআইআর চলছে, বিএলও সাহেবরা যখন বাড়ি বাড়ি যাবেন তখন যদি সেই বাড়িতে কোনো যোগ্য ভোটার থাকে ভোটার লিস্টে নাম তোলার মতো, অথচ তার ভোটার লিস্টে নাম ওঠেনি, মানে হয়তো তার আগে বয়স বুঝেছিল না বা কোনো কারণে নাম ওঠেনি, তো তার যদি নাম তোলার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই 6 নম্বর ফর্মের সঙ্গে সাপোর্টিং ফর্ম হিসাবে এই ডিক্লারেশন ফর্ম এটা কিন্তু ফিল আপ করতে হবে। তাহলে এই ফর্মটা কাদের জন্য সেটা বলে দেওয়া হলো। এটা দুটো ক্ষেত্রে ব্যবহার হতে পারে। একটা হলো 6 নম্বর ফর্মের সঙ্গে নতুনভাবে যারা নাম তুলতে চাইছে ভোটার তালিকায় তাদের, আর একটা হলো 8 নম্বর ফর্মের সঙ্গে যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে ট্রান্সফার হয়ে আসছে। এবার আরেকটা কথা বলে রেখে যে 8 নম্বর ফর্মের প্রসঙ্গ যখন এলো, 8 নম্বর ফর্মে কিন্তু অনেক রকমের কাজ হয়। যে কোনো রকমের ট্রান্সফার সেটা কিন্তু 8 নম্বর ফর্মের মাধ্যমে হয়। সেটা হতে পারে একই বিধানসভার মধ্যে এক বুথ থেকে অন্য বুথে ট্রান্সফার, সেটাতেও 8 নম্বর ফর্ম লাগবে, বা অন্য কোনো বিধানসভা থেকে আসছে সেখানেও 8 নম্বর ফর্ম লাগবে, বা এখানে আপনাদের যে কথাটা বলা হলো যে অন্য রাজ্য থেকে আসছে সেখানে কিন্তু 8 নম্বর ফর্ম। অর্থাৎ প্রথম কাজ হলো 8 নম্বর ফর্মের ট্রান্সফার, দ্বিতীয় কাজ হলো যাবতীয় সংশোধন কিন্তু 8 নম্বর ফর্মের মাধ্যমে করা যায়। পরবর্তী কাজ হলো যে এপিক কার্ড যদি কোনো কারণে হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু 8 নম্বর ফর্মের মাধ্যমে আবেদন করা যায়। আর একটা হলো যে পিডব্লিউডি ইলেক্টর হিসাবে মার্কিং করার জন্য কিন্তু 8 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। তো এখন আমি আলোচনা করব এই ডিক্লারেশন ফর্ম বা অ্যানেক্সার 4 যেটা রয়েছে এইটা কেমনভাবে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আবেদনকারীর নাম লিখতে হবে। আবেদনকারীর নাম ধরুন এখানে আমি লিখে দিচ্ছি যে হবু চন্দ্র মণ্ডল। তারপরে তার মোবাইল নম্বর এখানে দিয়ে দিতে হবে। এবার অ্যাড্রেস, এবার এই আবেদনকারীর যে অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস সেটা লিখতে হবে। অ্যাড্রেস বলতে এখানে বাড়ির নম্বর, পাড়ার নম্বর, গ্রামের নম্বর, এখানে থানা, জেলা, পিন নম্বর যা যা আছে সব দিতে হবে। আর শহরের ঠিকানার ক্ষেত্রেও যে ঠিকানা আছে স্ট্যান্ডার্ড যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু এখানে দিতে হবে। এরপরে সে আবেদনকারীর ডিটেলসটা এখানে আমরা দিচ্ছি। তো প্রথমে তো তার নাম তো এখানে চলেই এলো, নামের পরে এখানে রয়েছে এবার তার ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নাম এখানে দিতে হবে। তো ধরুন হবুচন্দ্র মণ্ডলের বাবার নাম হচ্ছে হেলারাম মণ্ডল, সে বাবার নাম এখানে লেখা হলো। এরপর হচ্ছে ফাদার্স বা গার্ডিয়ানস এপিক নম্বর, অর্থাৎ এখানে বাবা বা অভিভাবক যার নামটা লিখবো তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর কোনটা আছে সেটা লিখতে হবে, ইফ অ্যাভেলেবেল যদি থাকে সেটা বলছে। এরপরে হচ্ছে মাদার্স নেম, তার মায়ের নামও এখানে দিতে হবে। তার মায়ের নাম ধরুন এখানে রয়েছে হয়রানী মণ্ডল। এবারে মায়ের এপিক নম্বর, ঠিক একই রকমভাবে মায়ের এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিলাম। এরপরে যদি তার স্বামী বা স্ত্রী থাকে সে আবেদনকারীর, তো সেই স্বামী স্ত্রীর নাম বা স্পাউসের নামটাও কিন্তু এখানে দিতে হবে, এখানে দিতে হবে থাকলে। তারপরে সেই স্পাউসের বা স্বামী স্ত্রীর যদি এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর থাকে সেটাও কিন্তু এখানে দিতে হবে। তো এই হচ্ছে আবেদনকারীর ডিটেলস প্রথমে। এইবার যে অংশটুকু আসছে এটা হচ্ছে লাস্ট যে এসআইআর হয়েছিল সে লাস্ট এসআইআর এর ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। লাস্ট এসআইআর এর ডিটেলস, এই লাস্ট এসআইআর এর ডিটেলসে এখানে কিন্তু দুই দিকে দুটো ঘর দেওয়া রয়েছে, এদিকে একটা এদিকে একটা। আপনারা দেখছেন আমি কিন্তু দুটোই ফিল আপ করেছি, এটা আপনাদের বোঝানোর জন্য, কিন্তু বাস্তবে যে কোনো একটা দিক কিন্তু এখানে পূরণ হবে। তো যদি এটা 8 নম্বর ফর্মের সঙ্গে এই ফর্মটা দেওয়া হয়
8 নম্বর ফর্মের সঙ্গে, মানে যেটা আমরা করছি কি ট্রান্সফার। তো ট্রান্সফার করছি মানে তার নাম অন্য কোনো জায়গায় আছে, তো সেই অন্য কোনো জায়গা থেকে যখন আসবে তো সেই আগের এসআইআরে সেই ভোটারের যদি নাম থেকে থাকে, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার নাম যদি আগের এসআইআর, যেটা 2002 হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, অন্যান্য রাজ্যে আবার অন্য সালেও হয়তো হয়েছিল 2003 বা আরও পরেও হয়তো হতে পারে, তো সেই এসআইআরে যদি ওই আবেদনকারীর নাম থাকে সেক্ষেত্রে এই বাম দিকের এই কলামটা পূরণ করতে হবে। এটা কাদের জন্য হবে? 8 নম্বর ফর্ম ফিল আপ করে যারা ট্রান্সফার হয়ে অন্য রাজ্য থেকে আসছে তাদের জন্য এই ঘরটা ফিল আপ হবে। আর যারা নতুনভাবে 6 নম্বর ফর্মে নাম তোলার জন্য আবেদন করছে তাদের আগের এসআইআরে নাম থাকা কোনো মতেই সম্ভব না। তো সেক্ষেত্রে কি করতে হবে, তার বাবা মা তাদের যে কোনো একজনের কিন্তু ডিটেলস আগের এসআইআরের দিতে হবে। এবার বাবা মায়ের যদি না থাকে কোনো কারণে, সেক্ষেত্রে হয়তো গ্র্যান্ড প্যারেন্টস যারা রয়েছে তাদেরও এখানে দেওয়া যাবে। আবার এমন হতে পারে যে ট্রান্সফার হয়ে আসছে অন্য রাজ্য থেকে তার নিজেরও না থাকতে পারে, অন্য রাজ্য থেকে ট্রান্সফার হয়ে আসছে তার নিজের ডিটেলসও 2002 বা আগের এসআইআরে না থাকতে পারে, কারণ পরবর্তীকালে হয়তো না উঠেছে। তো সেক্ষেত্রে তার বাবা বা মায়ের বা গ্র্যান্ড প্যারেন্টসের যদি থাকে, সেটা যেখানেই থাক, ভারতবর্ষের যে কোনো রাজ্যেই থাকুক, যে কোনো বিধানসভায় থাকুক, সেটা কিন্তু এখন অনলাইনে আমরা পেয়ে যাব। তো সেখান থেকে খুঁজে নিয়ে সেই ডিটেলসটা এখানে লিখতে হবে। তারপরে নিচে এইগুলোতে লিখতে হবে সেই আগের যে এসআইআর, সেই এসআইআরের এখানে এসি নম্বর বা বিধানসভার নম্বর তো এখানে লিখতে হবে, তারপরে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো লিখতে হবে। এইবারে ডিক্লারেশন ফর্মে এখানে দুটো অপশন দেওয়া রয়েছে। তো যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুনভাবে নাম তুলছে তারা কিন্তু এই জায়গাটায় টিক চিহ্ন দেবে এখানে। আর যারা 8 নম্বর ফর্ম ফিল আপ করছে তাহলে এটা হচ্ছে 6 নম্বরের জন্য টিক চিহ্ন, যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করছে। আর যারা 8 নম্বর ফর্ম ফিল আপ করছে, 8 নম্বর ফর্মের মাধ্যমে অন্য রাজ্য থেকে আসছে, তারা এইখানে টিক চিহ্ন দেবে, এটা হচ্ছে 8 নম্বর ফর্মের জন্য। এরপরে আবেদনকারী এখানে সিগনেচার করবে, বা সিগনেচার করতে না পারলে লেফট থাম্ব ইমপ্রেশন বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দেবে। এবারে চলে আসছে বিএলওর আন্ডারটেকিংয়ে, বিএলওর অধীনে চলে আসছে। এবার বিএলও এটাকে ভেরিফাই করে নেবে এই ডিটেলসটা ঠিক দিয়েছে কিনা, যদি নিজের দিয়ে থাকে আগের এসআইআরে নিজের ডিটেলস আবেদনকারীর, আর যদি আবেদনকারী তার পূর্বপুরুষদের অর্থাৎ পিতামাতা বা গ্র্যান্ড প্যারেন্টসে দিয়ে থাকে তো সেটাও বিএলও কিন্তু অনলাইনে বা যেভাবেই হোক যাচাই করে নেবে। যাচাই করার পরে এখানে কিন্তু বিএলও এখানে সিগনেচার করে দেবে। আর নিচে এখানে বিএলওর নাম এবং বিএলওর মোবাইল নাম্বারটাও কিন্তু দিতে হবে। এবার এখানে যে ডকুমেন্টসের কথাগুলো বলা রয়েছে সেগুলো কিন্তু ওই অ্যানেক্সার 3 যেটা রয়েছে এনুমারেশন ফর্ম, সেটার সঙ্গে কিন্তু একই রকমের বিষয়টা রয়েছে। তো আপনারা যদি ওই 2002 বা আগেকার যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে ডিটেলস জানতে চান নিজের, তো এই যে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো বিধানসভার যে কোনো পার্টের 2002 বা আগেকার যে এসআইআর তার ডিটেলস কিন্তু ওখান থেকে পাওয়া যাবে। এবার ডকুমেন্টেশনের বিষয়টা দেখুন, যে যদি কারো জন্ম 1/7/1987 আগে হয় তাহলে আবেদনকারীর শুধুমাত্র নিজের একটা ডকুমেন্টস লাগবে। নিচে যে তালিকা দেওয়া রয়েছে 11টি 12টি বা 13টি যে ডকুমেন্টসের তালিকা রয়েছে তার মধ্যে থেকে একটি এক্ষেত্রে লাগবে। আর যদি তার জন্ম এখানে 1/8/1987 থেকে 2/12/2004 এর মধ্যে হয় তাহলে এখানে শুধুমাত্র লাগবে কি, এখানে লাগবে যে নিজের একটা ডকুমেন্টস লাগবে নিজের, সেই সঙ্গে লাগবে পিতা অথবা মাতা, ফাদার অর মাদার, যে কোনো একজনের লাগবে। এবার এই ডকুমেন্টস কাদের লাগবে কি কাদের লাগবে না সেটা আমি একটু পরে বলছি, আগে ডকুমেন্টসের বিষয়টা বলে নিই। এরপরে যদি কারো জন্ম হয়ে থাকে 2/12/2004 পর, তো সেক্ষেত্রে কোনো আবেদনকারীর নিজের একটা ডকুমেন্টস, সে সঙ্গে তার বাবার একটা ডকুমেন্টস, তার মায়ের একটা ডকুমেন্টস, এবং তার বাবা মা দুজনের মধ্যে কেউ যদি ভারতীয় না হয় তাহলে তার সেই ভ্যালিড পাসপোর্ট বা ভিসা যেটা তার জন্মের সময়ে ছিল সেটা দিতে হবে। যদি কারো জন্ম ভারতবর্ষের বাইরে হয় তাহলে এখানে লাগবে যে প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই দ্য ইন্ডিয়ান মিশন অ্যাব্রড, এই সংস্থা থেকে দেওয়া সার্টিফিকেট লাগবে। আর যদি কেউ সিটিজেনশিপ অর্জন করে থাকে, অ্যাপিয়ার করে থাকে, তো সেক্ষেত্রে সেই উপযুক্ত শংসাপত্র লাগবে। এইবার এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হলো, এই ডকুমেন্টস কিন্তু সবার লাগবে না। এই ডকুমেন্টস যদি এখানে ম্যাচিং হয়ে যায়, এই যে এখানে
ম্যাচিং হয়ে যায় বা এখানে যদি লিঙ্কিং হয়ে যায় ফ্যামিলির সঙ্গে, অর্থাৎ ওই ভোটারের যদি আগেকার এসআইআরের যদি ম্যাচ হয়ে যায়, যেটা এইখানে আসবে এই কলাম এই ঘরগুলোতে, অথবা যদি নিজের ম্যাচিং হলো না কিন্তু তার পরিবারের সঙ্গে বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে যদি লিঙ্ক করা যায়, তো তাদেরও কিন্তু এই ডকুমেন্টস যে কথাগুলো বলা হচ্ছে নিচে এই ডকুমেন্টসগুলো লাগবে না। এবার যারা ওই লিঙ্ক দেখাতে পারবে না বা নিজের ম্যাপিংও দেখাতে পারবে না, এবার হিয়ারিংয়ে যখন যাওয়া হবে তখন কিন্তু এই যে ডকুমেন্টসের কথাগুলো বলা হলো এইগুলো কিন্তু এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার এখানে যে ডকুমেন্টসের কথা বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 13টি ডকুমেন্টসের কথা বলা রয়েছে, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি নিয়ে যেতে হবে। আবার বলছি এটা কিন্তু অ্যানেক্সার 4, এটা কিন্তু অ্যানেক্সার 3 নয়। অ্যানেক্সার 3 হচ্ছে যেটা এনুমারেশন ফর্ম, যেটা 2025-এ যে সমস্ত ভোটারদের নাম আছে তাদের প্রত্যেকের নামে কিন্তু সেই ফর্ম প্রিপ্রিন্টেড হয়ে আসবে এবং বিএলও বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করবে এবং সেটা সংগ্রহ করবে। আর এটা হচ্ছে অ্যানেক্সার 4, এটা আমি আলোচনা করিয়ে দিলাম। এবার ডকুমেন্টেশনের বিষয়টা কিন্তু একই, অ্যানেক্সার 3 হোক বা অ্যানেক্সার 4ই হোক। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।